2015 সালে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে নেতাজি সংক্রান্ত যাবতীয় যা তথ্য বা ফাইল ছিল তিনি জনসমক্ষে প্রকাশ করেছেন এবং তখন থেকে উত্তর কলকাতার যে পুলিশ আর্কাইভ সেই পুলিশ আর্কাইভে সেই সমস্ত নথিপত্র রয়েছে এবং প্রচুর মানুষ আগ্রহ সহকারে সেখানে যান এবং সেই ফাইলগুলো দেখে তারা নেতাজির অন্তর্ধান সম্পর্কে বা তার জীবন সম্পর্কে কিছু তথ্য যেগুলো রাজ্য সরকারের কাছে ছিল সে সম্পর্কে তারা ওয়াকিবহাল হন। ঠিক তার কয়েক মাস পরে 2016 বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে মাথায় রেখে কেন্দ্রীয় সরকার প্রথমে 100টি ফাইল, তারপরে দফায় দফায় আরও 50টি করে ফাইল, মোট 200টি ফাইল তারা প্রকাশ করে। যদিও এখন তারা বলছে নাকি 350 ফাইল নাকি তারা প্রকাশ করেছে। আমার এই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে, কারণ আমার দৃঢ় ধারণা এবং ধারণার অনেকগুলো ভিত্তি আছে যে এখনও প্রাইম মিনিস্টারের অফিসে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কাছে, ডিফেন্স মিনিস্ট্রির কাছে এবং বিদেশ মন্ত্রকের কাছে নেতাজি সংক্রান্ত অনেক গোপন ফাইল এখনও ওরা জনসমক্ষে নিয়ে আসেনি, ন্যাশনাল আর্কাইভে তারা এখনও দেয়নি। এই বিষয়ে আমি অন্তত 2013 সাল থেকে 2014 সাল প্রায় 5 বছর ক্রমাগত রাজ্যসভাতে অসংখ্য প্রশ্ন করেছি, উত্তর পেয়েছি, গোজামিল দেওয়া উত্তর, এড়িয়ে যাওয়া উত্তর, অর্ধসত্য, সব মিলিয়ে এটা আমার সংসদের ভেতরে যে ভূমিকা সেটা দলের পক্ষ থেকে দলের নির্দেশে আমি পালন করেছি। গতকাল আমি প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়েছি যেটা তার দপ্তর রিসিভ করেছে এবং তার প্রতিলিপি আমি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী মাননীয় রাজনাথ সিং মশাইয়ের কাছেও পাঠিয়েছি। তার কারণ হচ্ছে আমি 2016 7ই জুন আমি অনুরূপ একটি চিঠি প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছিলাম, প্রায় একই চিঠি, যেটা প্রধানমন্ত্রী নিজে অ্যাকনলেজ করেছিলেন 13ই জুন। কিন্তু 4 বছর অপেক্ষা করার পরেও যে বিষয়ে আমি চিঠি লিখেছিলাম নেতাজি সংক্রান্ত, সে বিষয়ে কোনো পদক্ষেপ এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার নেয়নি বলে গতকাল আমাকে আবার নতুন করে চিঠিটা তৈরি করতে হলো, বিশেষ করে যখন আমরা বর্ষব্যাপী 125তম জন্মজয়ন্তী নেতাজির পালন করতে চলেছি। সারা দেশ জুড়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকারও অনেক অনুষ্ঠান করতে চলেছে। এই চিঠির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, আপনারা শুনলে জানলে অনেকেই আশ্চর্য হবেন, যারা জানেন তাদের কথা আলাদা, যে ডিফেন্স মিনিস্ট্রি প্রতিরক্ষা দপ্তরের একটি ইতিহাস বিভাগ আছে যাকে ইংরেজিতে হিস্ট্রি ডিভিশন বলে। এটা দীর্ঘদিন ধরে এই হিস্ট্রি ডিভিশন বিভিন্ন যুদ্ধ বা বিভিন্ন ঘটনা সম্পর্কে ইন্ডিয়ান আর্মি সংক্রান্ত তারা বিভিন্ন বই, বুকলেট, প্যাম্পলেট তারা বার করে। তো 1942 এবং 45 সালে এই পিরিয়ডে, এই 3 বছর আজাদ হিন্দ ফৌজের এবং নেতাজির ভারতের স্বাধীনতা সম্পর্কে কি ভূমিকা ছিল সেই সম্পর্কে প্রতিরক্ষা দপ্তরের ইতিহাস বিভাগ একটি বই তৈরি করে, একটি বড় পূর্ণাঙ্গ একটি বই তৈরি করে তথ্য সম্বলিত। দুর্ভাগ্যের বিষয়, সেই বইটি আজ অবধি দিনের আলো দেখল না। নানা জটিলতার মধ্য দিয়ে তাকে নিয়ে গিয়ে আটকে রাখা হয়েছে এমনভাবে যাতে ভারতবর্ষের মানুষ জানতে না পারে যে প্রতিরক্ষা দপ্তরের ইতিহাস বিভাগের ওই বইটিতে কি কি তথ্য আছে। এই বইটি তৈরি করেছিলেন যার নেতৃত্বে বিখ্যাত ইতিহাসবিদ, ঐতিহাসিক প্রতুল গুপ্ত, তার নেতৃত্বে এই বইটি ডিফেন্স মিনিস্ট্রি তৈরি করেছিল। এখন কি হলো, 2009 সালের জুলাই মাসে চন্দ্রচূড় ঘোষ নামে একজন নেতাজি ভক্ত, যিনি হরিয়ানাতে থাকেন, তিনি রাইট টু ইনফরমেশন অ্যাক্টে বললেন যে আমাকে হয় ওই বইটার কপি দেওয়া হোক কিংবা সরকার এই বইটি জনসমক্ষে প্রকাশ করুক। ইনফরমেশন কমিশনার সরকার পক্ষ এবং আবেদনকারীর বক্তব্য শুনে অর্ডার দিলেন যে 30শে সেপ্টেম্বর 2010 যে আপনারা সরকারকে বললেন যে আপনারা হয় এটা পাবলিশ করুন অথবা এর কপি
ওই ড্রাফট ভলিউমের চন্দ্রচূড় ঘোষকে দিন। এটা 30শে সেপ্টেম্বর 2010 এটা সিআইসি অর্ডার দিলেন, চিফ ইনফরমেশন কমিশনার। সরকার মানল না, সরকার দিল্লি হাইকোর্টে একটা রিট পিটিশন করলো। সরকার বলতে তখন মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ 2 সরকার, তখনও শ্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসেননি। তো 2010 সালে সিঙ্গেল বেঞ্চে নানা রকম হিয়ারিং যখন চলতে থাকলো অনেক দিন ধরে, তখন সরকারের পক্ষ থেকে, ইউপিএ 2 সরকারের পক্ষ থেকে অ্যাফিডেভিট দিয়ে বলা হলো হাইকোর্টের কাছে যে আমরা খুব শীঘ্রই বইটা বার করব। ইতিমধ্যে আমরা অনেক তথ্য পেয়েছি, সেগুলোকে আমরা এগুলোকে জুড়ে আমরা একটা পূর্ণাঙ্গ ইতিহাস আবার বার করব। হাইকোর্ট বলল না, ওই অরিজিনাল ভলিউমটাকে কোনোভাবে এডিট করা যাবে না, অ্যাব্রিজ করা যাবে না। অর্থাৎ অরিজিনাল ভলিউমকে কোনোভাবে সংশোধন বা অন্য কোনোভাবে এটাকে পাল্টানো যাবে না, ওটাকে অবিকৃত রেখে পাবলিশ করতে হবে। যদি তোমরা 4 মাসের মধ্যে পাবলিশ করো ভালো কথা, নইলে চন্দ্রচূড় ঘোষকে ওর কপি দিতে হবে। তার জন্য কিন্তু একটাই শর্তে, যে চন্দ্রচূড় ঘোষ এটা কমার্শিয়াল ইউজ করতে পারবে না। এবার মনমোহন সিংয়ের সরকার ইউপিএ 2 ওই অর্ডারের, দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডারের বিরুদ্ধে, এই সিঙ্গেল বেঞ্চের অর্ডারের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গিয়ে তারা অ্যাপিল করলেন। সেই অ্যাপিল আজও পেন্ডিং আছে। আমি সেটাই দৃষ্টি আকর্ষণ করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর, যে আপনি যখন এতগুলো ফাইল প্রকাশ করেছেন এবং আপনার সরকার যখন কমিটেড যে নেতাজি সংক্রান্ত সমস্ত ফাইল আপনারা বার করবেন, তাহলে আজাদ হিন্দ বাহিনী সংক্রান্ত এবং নেতাজি সংক্রান্ত যে বই হিস্ট্রি ডিভিশন অফ মিনিস্ট্রি অফ ডিফেন্স তৈরি করেছিল, যেটা কংগ্রেস সরকার আটকে রেখেছে কোর্টে, সেখানে একটা অ্যাপ্লিকেশন করে যদি আপনারা বলেন যে আমরা এই বিষয়ে এগোতে চাই না, আমরা বইটা অবিকৃত অবস্থায় পাবলিশ করব, তাহলে হাইকোর্ট মনে হয় না যে এটাতে কোনো বাধা সৃষ্টি করবে। তো তিনি আমার চিঠি অ্যাকনলেজ নিজে করেছিলেন, কিন্তু 4 বছরে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এমনকি যে অ্যাপিলটা পেন্ডিং আছে দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, সেটারও শুনানির ব্যাপারে এই সরকার কোনো প্রচেষ্টা গ্রহণ করেনি। এটা অত্যন্ত দুঃখের, অত্যন্ত বেদনার এই কারণে যে এখনও ভারতবর্ষের মানুষ আমরা অনেকে জানি না যে আজাদ হিন্দ ফৌজ কীভাবে গঠিত হয়েছিল। তারা কিন্তু একটা রেগুলার আর্মি, এটা এমন নয় যে বিপ্লবী সংগঠন শুধুমাত্র, এটা একটা রেগুলার আর্মি। সেই আর্মি নেতৃত্ব দিয়েছিলেন একজন সিভিলিয়ান, নেতাজি সুভাষচন্দ্র বোস। 26,000 আজাদ হিন্দ ফৌজের সেনানী তারা দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন। এইরকম নজির ভূভারতে আর নেই, কিন্তু যে একটা সুসংগঠিত সেনা তারা দেশের মুক্তির জন্য 26,000 মানুষ আত্মোৎসর্গ করলেন, এবং তাদের সেই প্রাণ আত্মোৎসর্গ করার ফলে ভারতবর্ষে নৌ বিদ্রোহ ঘটল। এবং যখন ব্রিটিশ সরকার ভাবলেন যে নৌ বিদ্রোহ ঘটেছে, এবার অন্য ইন্ডিয়ান আর্মিও বিদ্রোহ করতে পারে, তখন তড়িঘড়ি দেশকে টুকরো করে দিয়ে স্বাধীনতা হস্তান্তর করে তারা চলে গেলেন। তো এটা হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস আমার এই চিঠির। এখন তারা প্রকাশ করছে না কেন? হঠাৎ একদিন আমার দিল্লির বাসভবন, সরকারি যে বাসভবন আছে, সরকারি বাসভবনের বাইরে যে আমার পোস্ট বক্স, সেই পোস্ট বক্সে নানা ডাক আসে। সন্ধ্যেবেলা পার্লামেন্ট থেকে ফিরে আমি ডাক দেখি যে কেউ একজন অ্যানোনিমাস, কেউ, কোনো নাম নেই কোথা থেকে, একটা কনফিডেন্সিয়াল অফিস নোট, এই অফিস নোটটা হচ্ছে বিদেশ দপ্তরের। আমি আপনাদেরকে যেটা দিয়েছি হ্যান্ড আউট, তার মধ্যে দেখবেন ওই অফিস নোটটার কপিটাও দিয়েছি আমি। ওই অফিস নোটটা খুব গুরুত্বপূর্ণ। লাস্ট পেজ যেটা দিয়েছি, দেখুন লাস্ট পেজে একটা অফিস নোট, এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি। ওই যখন মামলা চলছিল সিঙ্গেল বেঞ্চে, তখন ডিফেন্স মিনিস্ট্রি বিদেশ মন্ত্রকের কাছ থেকে জানতে চেয়েছে যে আমরা যদি এই বইটা এখন পাবলিশ করি, তাহলে ভারতের সঙ্গে অন্য দেশের সম্পর্কের কোনো হানি ঘটতে পারে কি? বিদেশ মন্ত্রক বললো না, এ তো 50-60 বছরের পুরনো ব্যাপার, এখন এইসব নিয়ে কী হবে, কিচ্ছু হবে না, আমাদের দিক থেকে কোনো অবজেকশন নেই। তারা একদম পূর্ণ মাত্রায় নো অবজেকশন বলতে যা বোঝায়, বইটা ছাপার ব্যাপারে বিদেশ মন্ত্রক ডিফেন্স মিনিস্ট্রিকে নো অবজেকশন লিখিতভাবে দিয়েছে, ওর মধ্যে রয়েছে, এবং সেখানে মন্ত্রীর সিগনেচার পর্যন্ত রয়েছে, তখন যিনি বিদেশ মন্ত্রী ছিলেন। এরপরেও বইটা পাবলিশ হলো না কেন? তার কারণ ওই নোটের মধ্যে লিখছে আবার যে আমাদের দিক থেকে কোনো নো অবজেকশন নেই। তবে তোমরা একটু দেখো, এটা কিন্তু 55 সালে ডিফেন্স, তখন যিনি বিদেশ মন্ত্রী ছিলেন, তিনি এটা দেখেছিলেন, দেখে কিছু মন্তব্য ফাইলে করেছেন। কি মন্তব্য করেছিলেন আমি জানি না, ফাইল তো ওদের কাছে, সেই ফাইলটা আজও প্রকাশ হয়নি।
ওরা বলছে সব প্রকাশ করে দিয়েছে, মিথ্যে কথা, ফাইল আজও প্রকাশ হয়নি। সেখানে বলা হচ্ছে, নোটের মধ্যে বলা আছে, এবং এই নোটটা হচ্ছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, উনি জয়েন্ট সেক্রেটারি ইস্ট ডিভিশন, তিনি নোটটা ইনিশিয়েট করছেন। তাতে বলছে 186 নম্বর থেকে 191 পাতা ওই বইটার, 186 থেকে 191 পাতায় এমন কিছু তথ্য দেওয়া হয়েছে, আমি ইংরেজিটা বলি, বাংলাটা আমি পরে করে দেবো, that pages 186 to 191 of the draft volume would likely to be more controversial, as those only added to the view that Netaji Subhash Chandra Bose may have escaped alive from the plane crash. অর্থাৎ ওই বইটার 186 থেকে 191 পাতায় বলা হয়েছে যে সম্ভবত নেতাজি সুভাষচন্দ্র বোস বিমান দুর্ঘটনায় মারা যাননি, তিনি জীবিত অবস্থায় অন্যত্র চলে গেছিলেন। সুতরাং সরকারি বই থেকে, ডিফেন্স মিনিস্ট্রির বই থেকে যদি এই তথ্য বেরিয়ে আসে যে নেতাজি জীবিত অবস্থায় অন্যত্র চলে গেছিলেন, বিমান দুর্ঘটনায় মারা যাননি, তাহলে এই যে আষাঢ়ে গল্প 75 বছর ধরে ভারতবর্ষের মানুষকে শোনানো হচ্ছে নেতাজি বিমান দুর্ঘটনায় মারা গেছিলেন, এই গপ্পটা শেষ হয়ে যাবে। এবং শাহনওয়াজ কমিশনের রিপোর্টটা ফালতু রিপোর্ট, খোসলা কমিশনের রিপোর্টটা ফালতু রিপোর্ট, সেটাও প্রমাণিত হবে। এবং মনোজ মুখার্জি কমিশন যে বলেছেন যে না তাই হোক, বিমানবন্দরে কোনো বিমান দুর্ঘটনাই ঘটেনি, সেই তথ্যটাই এটা পরিস্ফুট হবে এবং এস্টাবলিশড হবে। এই কারণে এই ব্যাপারে কংগ্রেস সরকার এবং বিজেপি সরকারের মধ্যে দেখা যাচ্ছে অদ্ভুত এক সাদৃশ্য, অদ্ভুত এক যোগসাজশ। কেউ এই বইটা প্রকাশ করতে অবিকৃত অবস্থায়, মানে এটাকে কোনো রকম অ্যাব্রিজ না করে, এডিট না করে পাবলিশ করার ব্যাপারে দুই সরকারের একদল তো প্রথমে কংগ্রেস তো মামলা মোকদ্দমা করে এটাকে আটকে রেখেছে, আর এটাকে যে কোর্ট থেকে ছাড়িয়ে নিয়ে এসে বইটা পাবলিশ করার ব্যবস্থা নেবে সেটাও এই সরকার নিচ্ছে না। তাই গতকাল আমি আবার প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে এই নেতাজির পূর্ণ 125তম যে জন্ম উৎসব পালিত হতে চলেছে তাকে শ্রদ্ধা জানানোর শ্রেষ্ঠ উপায় হচ্ছে ওই যে 26,000 সেনানী যারা দেশের জন্য প্রাণ দিয়েছে, এবং নেতাজি যার এখনও কোনো পরিণতি কী ঘটেছিল ভারতবর্ষের মানুষ জানে না, তার প্রতি যদি সত্যি শ্রদ্ধা জানাতে হয় তাহলে ভারত সরকারের উচিত অবিলম্বে হাইকোর্টের কাছে দরখাস্ত করে এই আদেশ নিয়ে এই বইটিকে জনসাধারণের সামনে অবিকৃত অবস্থায় প্রকাশ করা, এটাই আমার মূল প্রতিপাদ্য বিষয়। এবং এই দাবিটা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভারত সরকারের কাছে তুলে ধরেছি। Questions? Yeah, because it will take time, because Chief Minister will address some meeting 5 minutes past 12 o'clock. So I'll have to finish before that. What will be questioned by another political party is none of my business. If you have any other question, please tell me. Not only declassification, I am talking about a particular book. I am not only declassification of other files, I have mentioned that I have reasons to believe that there are many secret files still being held by the PMO, the IB, the Home Ministry, and the Ministry of Defense. So I am not putting any emphasis on that for the present, but I am putting emphasis on the release and publication of the draft volume, which was prepared by the History Division of the Defense Ministry as long back as in 1949. Next. No, I said that there is no difference between the stand taken by the Congress government and the BJP government so far the publication of this book is concerned. What is the fear if this book is published? I have already mentioned that pages 186 to that you go through the note, official note. I have released one official note of the Ministry of External Affairs. No. That note clearly states that there may be some controversy because pages number 186 to 191 clearly indicates that Netaji might have escaped alive and he did not die in the plane crash. So if it appears from a book of the government Ministry of Defense
that Netaji did not die in the plane crash, then the story which was being perpetuated and propagated by the successive governments at the center from time to time, that Netaji died in the plane crash, that goes. And the findings of Shahnawaz Commission and Khosla Commission also proved to be wrong, and the finding of Manoj Mukherjee Commission will be established beyond doubt. Nation has a right to know what happened to Netaji. Netaji belonged to the entire nation, and 26,000 soldiers of Indian National Army, Azad Hind Fauj, they laid down their lives for the freedom of our country. And what a tribute we are paying to Indian National Army and Netaji. Both the government, they have taken indifferent attitude. I cannot reply if both of you talk simultaneously. That analogy you may draw. I am not saying anything on that. Please. এটা ওই বই থেকে বলছে, আমি বলছি না। 186 নম্বর পাতা থেকে 191 পাতা, আপনি নোটটা পড়ে দেখবেন। এটা ফরেন মিনিস্ট্রির কনফিডেন্সিয়াল নোট। দ্যাট নোট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি ওইখান থেকে রেফার করছি। তারাই বলছে যে বইটা রিলিজ করতে আমাদের আপত্তি নেই, আমাদের নো অবজেকশন আছে, তোমরা করতে পারো। কিন্তু 186 থেকে 191 নম্বর পাতা, সেখানে কিন্তু কন্ট্রোভার্সিটা আরও বাড়বে। কারণ সেখানে বলা হয়েছে যে নেতাজি বিমান দুর্ঘটনায় মারা যাননি, তিনি জীবিত অবস্থায় অন্যত্র চলে গেছিলেন। তাহলে সরকারের প্রতিরক্ষা দপ্তরের ইতিহাস বিভাগে তৈরি করা বই, এটা বাজারে লেখা কোনো লেখকের বই নয়। সরকারি নথি থেকে যদি এটা প্রমাণিত হয় বা বলা হয় যে নেতাজি জীবিত অবস্থায় অন্যত্র চলে গেছিলেন, তাহলে ওই যে এতদিন 75 বছর ধরে কখনো শাহনওয়াজ কমিশন, কখনো খোসলা কমিশন, তাদেরকে যে সাজানো কমিশন দিয়ে না সাজানো রিপোর্ট তৈরি করে বলা হলো নেতাজি বিমান দুর্ঘটনায় মারা গেছিলেন, এটাও চলে যাচ্ছে, এটার কোনো মানে দাঁড়াচ্ছে না। বরঞ্চ মনোজ মুখার্জি কমিশন, যিনি তাইওয়ান গেছিলেন এবং সেখানকার সরকারি নথি দেখে খুঁটিয়ে দেখেছিলেন যে ওই দিন তো দূরের কথা, 18ই আগস্ট 1945 তো দূরের কথা, in the month of August 1945, nowhere in Taiwan any plane crash took place. কোনো বিমান দুর্ঘটনাই ওই দেশে ঘটেনি। তাহলে মনোজ মুখার্জির যে রিপোর্ট, যেটা সরকার খারিজ করেছে, কংগ্রেস সরকার, সেটা কিন্তু পাবে, মান্যতা পাবে। তো এই সব ব্যাপারগুলো, কিন্তু সেখানে বিজেপি সরকারের সঙ্গে কংগ্রেস সরকারের যে অভিন্নতা এই ব্যাপারে, তারা তো কথায় কথায় নেতাজিকে শ্রদ্ধার জন্য কত কিছু, পরাক্রম দিবস, প্রধানমন্ত্রী আসছেন, স্বাগত, সব হচ্ছে, যত হয় তত ভালো। কিন্তু আসল জায়গাটা কিছু হচ্ছে না। যে 26,000 মানুষ প্রাণ দিলেন, তাদের বইটা প্রকাশ হবে না। নেতাজির পরিণতি কি হলো আমরা জানতে পারবো না ভারতবর্ষের মানুষ। আজকে 5 প্রজন্ম ধরে তাদের কাছে লুকিয়ে রাখা হলো। কেন লুকিয়ে রাখা হবে? নেতাজি কি অপরাধ করেছিলেন? আজাদ হিন্দ বাহিনীর লোকেরা কি অপরাধ করেছিলেন? এক সেকেন্ড, এটা আজ ভাই কোথা থেকে কোথায়? হ্যাঁ, ওনারা ওটা খোঁজ করুন, খোঁজ করে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে বাদ দেওয়ার ব্যবস্থা করুন। বলুন কি স্টেপ নিয়েছে? পরাক্রম দিবস এটা হচ্ছে কপট শ্রদ্ধা, বাংলায় বলে কপট শ্রদ্ধা। মানে আমি দেখাচ্ছি যে আমি শ্রদ্ধা জানাচ্ছি, সামনে নির্বাচন, এখন ঘন ঘন আসতে হবে। বাংলার যারা আইকন, এখন সবে নেতাজি 125তম জন্মবর্ষ পালিত হবে, ফলে নেতাজিকে ধরো। তার আগে দক্ষিণেশ্বর চলে যাচ্ছেন মা ভবতারিণী, রামকৃষ্ণ দেব, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর, সেই যেখানেই জন্মাক, ওরা একটা বলে দিচ্ছে ওখানে জন্মাচ্ছে, বিশ্বভারতীতে উনি জন্মেছিলেন। নেতাজিকে হয়তো বলবেন কটকে নয়, এলগিন রোডে জন্মেছিলেন, বলে দিতে পারে। তো এরা এই সমস্ত শিক্ষা টিক্ষা নিয়ে ওরা আসলে এই ব্র্যান্ডগুলোকে ধরতে চাইছে,
নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য সাধন করার জন্য। এদের কারোরই যদি সত্যি শ্রদ্ধা থাকতো তাহলে এই যে 26,000 আজাদিন ফৌজের সেনা প্রাণ বিসর্জন করেছেন এবং নেতাজির পরিণতি কি হলো যেটা দেশবাসী বারবার জানতে চায়, সেই বিষয়ে এই রকম গোপনীয়তা তারা অবলম্বন করছেন কেন? আমি তো তথ্য দিলাম, আমি তো অফিসিয়াল নোট, মিনিস্ট্রির নোট আপনাদের দিয়েছি, আপনারা পড়ে দেখুন, সবারই সিগনেচার আছে তার মধ্যে, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, মন্ত্রী সবারই সই আছে। ওটা কালকা মেল, তখন নাম ছিল না। সেটা বোধহয় ওরা নিজেরা আইনাই মুখ দেখে বোধহয় বলতে চায়, কারণ আমাদের নেত্রী কালকেই বলে দিয়েছেন যে বিজেপি মাওবাদীদের চেয়েও ভয়ঙ্কর। আমরা মাওবাদী তৎপরতা পশ্চিমবাংলায় দেখেছি জঙ্গলমহল এলাকায়, এবং সেখানকার মানুষকে ভুল বুঝিয়ে লোকসভা নির্বাচনে ওরা ভোট নিয়েছিল। তারপরে ওদের আর দর্শন পাওয়া যায় না। ওরা 5 তারা হোটেলে আসে, দলিতের বাড়িতে যায়, বাউলের বাড়িতে যায়, লোক দেখানো, ফটোশপের জন্য আপনারা যাবেন, ভিড় করবেন, ক্যামেরা দিয়ে ছবি তুলবেন, দেখাবেন, ওইটার জন্যই যায়। এখানে ওদের না দলিত না কৃষক, ওই তো কৃষকরা 2 মাসের ওপর 2 ডিগ্রি টেম্পারেচারে দিল্লির রাজধানীর উপকণ্ঠে পরিবার নিয়ে বসে রয়েছে। কি দরদ! বিল নেওয়ার আগে একবার আলোচনা করার প্রয়োজন মনে করলেন না, অর্ডিন্যান্স জারি করে বিল নিয়ে আসলেন। তারপর এখন আলোচনার পর তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ চলছে। এটা আমাদের দলের যিনি যে জেলার কর্মসূচি ছিল দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের, সেখান থেকে আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস কুমার তিনি পরিষ্কার ভাষায় বলেছেন যে এটা দলের কোনো মানে এই স্লোগান দলের অনুমোদন নেই, যারা বা যেই দিয়ে থাকুক না কেন, এটা নিন্দনীয়। তৃণমূল কংগ্রেস এই ধরনের স্লোগানে বিশ্বাস করে না। কেন্দ্রের একজন মন্ত্রী যখন শাহিনবাগে ওই দাদিরা আন্দোলন করছিলেন, তখন একটা উন্মুক্ত মঞ্চ থেকে কেন্দ্রের একজন মন্ত্রী বলেছিলেন যে এরা হচ্ছে বিরোধী, দেশদ্রোহী, এবং ওই অপশব্দগুলো উনি ব্যবহার করেছিলেন। এটা বিজেপির মজ্জাগত, এটা বিজেপির মানায়, এই সংস্কৃতি বিজেপি বাংলায় আনতে চাইছে, আমরা তার বিরোধী। সুতরাং সেখানে কোনো তৃণমূল কংগ্রেস কর্মী এই ধরনের স্লোগান কোনো মতেই তাদের নেওয়া উচিত নয়, এবং দল কোনো মতেই তা অনুমোদন করবে না। এবং এই ব্যাপারে দলের প্রত্যেকটি কর্মীকে সারা বাংলা জুড়ে কোথাও যেন এই ধরনের স্লোগান না ওঠে, তার জন্য দলের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে। পরাক্রম দিবস সম্পর্কে আমাদের নেত্রী যা বলার বলেছেন, সেখানে আমি আর নতুন করে কিছু বলতে পারি না। আমাদের সর্বোচ্চ নেত্রী পরাক্রম দিবস কেন হলো সে ব্যাপারে কালকে একটি জনসভা থেকে তিনি বলেছেন। সেটা যদি আপনি শুনে থাকেন, না শুনে থাকেন, আমি বলে দিচ্ছি কী বলেছেন। তিনি বলেছেন, এবং তিনি এটা প্রথম বলছেন তা না, যেটা উনি বলেননি। উনি যখন লোকসভার মেম্বার ছিলেন 1984 সালে প্রথম হন, বা 1989 সাল বাদ দিলে বাকি 91 সাল থেকে টানা 2011 সাল পর্যন্ত তিনি লোকসভায় মেম্বার ছিলেন। এই 20 বছর 1991 সাল থেকে 2011, অর্থাৎ এই 20 বছর টানা যখনই নেতাজি জন্মদিনের প্রোগ্রাম এসছে, তার আগে তিনি কিন্তু বারবার সরকারের কাছে দাবি করেছেন যে এই দিনটিকে জাতীয় দিবস, ওই দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণা করা হোক, বা দেশ নায়ক হিসেবে ঘোষণা করা হোক, এবং এটা জাতীয় ছুটির দিবস হিসেবেও ঘোষণা করা হোক। এখন ওরা বলছে ছুটি কি হবে, ছুটি তো দেওয়া হয়, একবারে যে দেওয়া হয় না তা তো না। গান্ধীজির জন্মদিনে ছুটি হয়, আম্বেদকরের জন্মদিনে ছুটি হয়, রাধাকৃষ্ণনের জন্মদিনে ছুটি, শিক্ষক দিবস। তো আম্বেদকর নেতাজি সম্পর্কে কি বলেছিলেন সেটাও একটু সবাইকে পড়ে নেওয়ার জন্য অনুরোধ করব। তিনি বলেছিলেন যে নেতাজি সুভাষচন্দ্রের জন্যই দেশ স্বাধীন হয়েছিল। ও যদি আজাদ হিন্দ ফৌজ নিয়ে যদি দেশ আক্রমণ না করতো ব্রিটিশদেরকে মুক্ত করার জন্য, মৈরাং পর্যন্ত, মণিপুরের মৈরাং পর্যন্ত এসে জাতীয় পতাকা তোলানো হয়েছিল, আন্দামান নিকোবর মুক্ত করা হয়েছিল, তাহলে ব্রিটিশ যেত না। কারণ ওরা ভয় পেয়ে গেছিল যে ব্রিটিশ সেনার মধ্যে যে ভারতীয় সেনাবাহিনী আছে তারা বিদ্রোহ করতে পারে, যেভাবে নৌ বিদ্রোহ হয়েছিল। এটা আম্বেদকর একটা বিবিসিতে পর্যন্ত সাক্ষাৎকার, আপনার ইউটিউবে দেখতে পাবেন। আজকে সকালে আমি দেখছিলাম, যদি চান আমি খুলে দেখিয়েও দিতে পারি। সবাইকে ধন্যবাদ ভাই।